as a senior regional manager based out of Kolkata city. It is my pleasure to welcome you all to Lupin Suraksha Educational Program. At Lupin, we are committed to provide high quality medicines while prioritizing patient care and increase awareness in the pharmaceutical field. Today, we are here to discuss on a crucial topic, better practice for insulin storage and correct insulin injection techniques. This is an area that has a different direct impact on patient health and well-being, especially during warmer month and while traveling. We are honored today to have Dr. Subhash Mundal, an expert in the pharmaceutical field and a senior member of esteemed organization, the Indian Pharmaceutical Association, a leading body for pharmacists present across the India, who will lead us to the today's session. With that note, I like to hand over the session to our esteemed speaker, Dr. Subhash Mondal. Thank you and hope you all find this session insightful. Sir, the platform is all yours, sir. Thank you, Mr. Somraj, for your kind introduction. It's my honor to be with you today in this program and to speak before the pharmacists who are working in wholesale and retail business. Am I right? Are they from wholesale and retail? Yes, sir. Okay, Absolutely. okay, good. So, my friend, without going into detail, can I speak in English or Bengali? Which one you prefer? Sir, whatever Mix. Bengali will be much more easier to understand. Okay, বাংলা হলে ভালো হয় স্যার, আমিও চেয়েছিলাম বাংলা ইন্ট্রোডাকশন দিয়ে, কিন্তু যাই okay, হোক okay, okay. ভালো বলে তো আপনি বাংলাতেও Okay. বলতে পারেন, নো প্রবলেম। No, which one is more acceptable? স্যার I can বাংলা speak ইজ both. অ্যাকসেপ্টেবল, নো প্রবলেম। Okay, okay. Uh, uh, Good afternoon, friends who joined online in today's program. Today's topic is better practice for insulin storage during summer and travel and correct injection practice. It is a very important topic today because I believe all of you are handling insulin and storing the insulin in your premises as well as dispensing to the patient. And এটা আমরা আজকে আলোচনা করব যে কিভাবে ইনসুলিন স্টোর করলে তার গুণমান বজায় থাকে, বিশেষ করে এই গরমের দিনে, এবং আমরা যখন ট্রাভেল করি কিভাবে এই ইনসুলিনকে আমরা সঙ্গে নিয়ে যাব, তার গুণমান যাতে রক্ষা করা যায়। তার সাথে আমরা জেনে নেব কিভাবে প্রপারলি এই ইনসুলিন ইনজেকশন করা যায়। তো আসুন আজকে আমরা ডিটেল দেখে নিই কোন কোন বিষয়গুলোতে আমরা আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা দেখে নেব যে ইনসুলিন কি, তার কি রোল ডায়াবেটিসে। তারপরে আমরা দেখে নেব যে ইনসুলিন কেন কোল্ড স্টোরের মধ্যে ট্রান্সপোর্ট করতে হয়, স্টোরেজ করতে হয়। আর তারপর আমরা আরো দেখে নেব যে এই যে স্টোরেজ যখন করি, ডিফারেন্ট প্রেমাইসেস লাইক ফার্মেসিতে আপনারা যখন স্টোর করবেন আপনার ফার্মেসিতে, এছাড়া আহ, এই স্টোরেজের সময় যদি পাওয়ার চলে যায় তখন কি করবেন, এবং কিভাবে মেডিকেল ফ্রিজগুলো ক্যালিব্রেশন করবেন, এগুলো দেখব। আর কি আরো দেখব যে ইনসুলিন ট্রান্সপোর্ট কিভাবে করব, বিশেষত এই গরমের সময় গ্রীষ্মকালে। এছাড়াও দেখব যে ইনসুলিন আপনার বাড়িতে, অর্থাৎ যারা পেশেন্ট তাদের বাড়িতে কিভাবে স্টোর করবেন যার ফলে ওর গুণমান নষ্ট না হয়ে যায়। এবং আমরা ট্রাভেল করব তখন তো যারা পেশেন্ট তাদের তো ইনসুলিন সবসময় নিতে হয়, তারা যখন ট্রাভেল করবেন তখন কিভাবে ইনসুলিনটা তাদের সঙ্গে নিয়ে গেলে তার গুণমান নষ্ট না হয়ে যায়। আর ফাইনালি আমরা যেটা দেখব যে সঠিকভাবে ইনজেকশন কিভাবে করতে হয়, তার সঠিক প্লেস কোনটা, কিভাবে করা হয় ডিফারেন্ট ডোসেজ ফর্মে। তো প্রথমেই আমরা যেটা বললাম যে আমরা বেসিক্সটা দেখে নেব। আপনারা অনেকেই জানেন, সবাই ফার্মাসিউটিক্যাল প্র্যাকটিসে বহুদিন ধরেই আছেন, আপনারা ইনসুলিন হ্যান্ডলিংও করেন।
আপনারা অনেকটাই জানেন, তা সত্ত্বেও মাঝে মাঝে যদি এগুলো আমরা জেনে নিই, তাহলে আরো ভালোভাবে ইনসুলিন সংরক্ষণ করতে পারবো, যাতে তার গুণমান সঠিক থাকে। তো দেখে নিই আমরা ইনসুলিন কি। ইনসুলিন একটা হরমোন, আপনারা সবাই জানেন। এই হরমোনটা আমাদের প্যানক্রিয়াস থেকে, প্যানক্রিয়াসের মধ্যে অগ্নাশয় আছে, অগ্নাশয়ের মধ্যে একটা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলে একটা গ্রুপ অফ সেলস আছে, যার মধ্যে বিটা সেলস থেকে ইনসুলিন নির্গত হয়। সেই ইনসুলিন আমাদের দেহে যে রক্তে যে শর্করা থাকে, গ্লুকোজ, সেগুলোকে আমাদের সেলের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। এই সেলের মধ্যে যতক্ষণ না রক্ত থেকে সেলের মধ্যে ইনসুলিন প্রবেশ করছে, ততক্ষণ পর্যন্ত সেল এই গ্লুকোজ থেকে শক্তি তৈরি করতে পারে না, এনার্জি তৈরি করতে পারে না। তো দেখে নিই কিভাবে এই ইনসুলিন সাহায্য করে রক্ত থেকে আমাদের সেলের মধ্যে গ্লুকোজ যাতে প্রবেশ করে। দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে, একটা সেল, তার মধ্যে একটা গ্লুকোজ চ্যানেল আছে, একটা এই চ্যানেলের মধ্যে দিয়ে গ্লুকোজটা ঢোকার কথা, কিন্তু সাধারণত এটা বন্ধ থাকে। ইনসুলিন একটা কাজ করে, রিসেপ্টরে গিয়ে লাগলে এটা একটা চাবির মতো কাজ করে। এই ইনসুলিন এই রিসেপ্টরে এলে তখনই এই চ্যানেলটা খুলে যায় এবং তার মধ্যে গ্লুকোজ মলিকিউলগুলো এর মধ্যে ঢুকতে থাকে। দেখুন কিভাবে গ্লুকোজ এর মধ্যে ঢুকছে। এইভাবে এই সেলের মধ্যে ঢুকে গেলে তারপর একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই গ্লুকোজ থেকে এনার্জি তৈরি হয়। সেই এনার্জির সাহায্যে আমরা বেঁচে থাকি, আমরা কাজ করি। তো বন্ধুরা, এটা থেকে সহজেই বোঝা গেল যে ইনসুলিন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের দেহে শর্করা আহ, নিয়ন্ত্রণ করতে, সিমিলারলি আমাদের বেঁচে থাকার জন্য যে এনার্জি দরকার সেটা তৈরি করতে। চলুন এরপর দেখে নিই আরো যে ইনসুলিন, আরো ডিটেলে যে ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রে কিভাবে সাহায্য করে। আগে আমরা দেখে নিই যে ডায়াবেটিসটা কি, কিভাবে হয়। ডায়াবেটিস অ্যাকচুয়ালি এই যে ইনসুলিন, আইদার ইনসুলিন সিক্রিয়েট হয় না, নির্গত হয় না, এইরকম একটা কন্ডিশন, অথবা নির্গত হয় কিন্তু সেটা সঠিকভাবে কাজ করতে পারে না, সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই যে দুটো ডিফারেন্ট সিচুয়েশন, প্রথমটাকে বলে টাইপ 1 ডায়াবেটিস, যেখানে এই যে শরীর নিজেই তার প্যানক্রিয়াসটাকে ইমিউন সিস্টেম দিয়ে তারা অকেজো করে ফেলে, তার ফলে ইনসুলিন সেখান থেকে প্রডিউসই হয় না, সেটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর যখন ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু সেটা কাজ করছে না, সেটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, সেখানটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। অতএব বন্ধুরা, এই দুটো টাইপ বুঝলেন, এই টাইপের মেকানিজম বুঝলেন কেন হয়। স্বাভাবিক কারণে এই চিকিৎসার পদ্ধতিও ডিফারেন্ট হয়, কিন্তু ইনসুলিন যেটা হলো একমাত্র ওষুধ যেটা দুটো ক্ষেত্রেই খুব ভালো কাজ করে। এই ইনসুলিন নর্মাল ইনসুলিন হতে পারে অথবা সিনথেটিক ইনসুলিন হতে পারে। আমরা যে ইনসুলিনটাকে দেখি সেরকম এইরকম আমরা বোতলের মধ্যে দেখে থাকি, কিন্তু এই যে ইনসুলিন তৈরি করা, এটা একটা বেশ বড় পদ্ধতি। সেটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা একটা বড় টেকনোলজি, খুব সহজে বলার আমি চেষ্টা করছি। যে আপনারা জানেন যে ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিন থাকে, জিনের এটাকে প্লাজমিড বলা হয়। এই যে প্লাজমিডটা এর মধ্যে গ্রো করতে থাকে, এই প্লাজমিডটাকে বের করে তাকে যদি আমরা এরকম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলি, একটা অংশ কেটে তার মধ্যে হিউম্যান ইনসুলিন জিন এইখানে জুড়ে দিই। এইখানে দেখুন এটা জুড়ে দেওয়া হয়েছে। এরপর এটাকে আবার রিইনট্রোডিউস করি আমরা আহ, আহ, এর ব্যাকটেরিয়ার মধ্যে। সেই ব্যাকটেরিয়া এগুলোকে রিপ্রোডিউস করে, হাজার হাজার নতুন ব্যাকটেরিয়া তৈরি হয়, এবং সেইগুলোকে আরো লার্জার স্কেলে ম্যানুফ্যাকচার করতে গেলে এরকম একটা ফার্মেন্টার বলে এটাকে, এর মধ্যে সঠিক তাপমাত্রা এবং সঠিক রোটেশনে রাখলে সেখানে ইনসুলিন তৈরি হয়, অনেক পরিমাণে ইনসুলিনের প্রোটিন তৈরি হয়। এরপর এটাকে একটা দুটি পদ্ধতির মাধ্যমে পিউরিফিকেশন করা হয়।
এই পিউরিফিকেশনের পরে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয় এবং তারপরে ইনসুলিন বোতলবন্দি করা হয়। এই বোতলগুলোকে আমরা দেখি আহ এইরকম ভায়ালস অ্যাজ ওয়েল অ্যাজ কার্ট্রিজ অথবা প্রিফিল্ড সিরিঞ্জ দেখি। এই এখানে একটা দেখুন, এটা হলো একটা কার্ট্রিজ, এটা একটা কার্ট্রিজ, এটা দেখতে পাচ্ছেন। অথবা এইরকম এই ভায়ালে আছে বিষয়টা, এই একটা ভায়াল তার মধ্যে আছে, এবং এটাকে আমরা এরকম সিরিঞ্জ দিয়ে, ডিফারেন্ট সিরিঞ্জ আছে আপনারা দেখেছেন, এই সিরিঞ্জ দিয়ে এগুলোকে আমরা ইনজেক্ট করি শরীরে। তো এটা গেল প্রাথমিক বিষয়টা, ইনসুলিনে কি, তার কাজ কি, এবং কিভাবে তার ম্যানুফ্যাকচারিং করা হয় শর্টে বুঝলেন। এটা যদি আমাদের আলোচনার বিষয় খুব একটা নয়, কিন্তু এই বিষয়টা জানা থাকলে আমাদের পক্ষে পরবর্তী বিষয়টা আরো সহজে বোঝা যাবে। এখানে একটা বিষয় আমরা দেখছি যে ইনসুলিন যেহেতু একটা প্রোটিন, এটা কিন্তু অধিক তাপমাত্রায় বা খুব কম তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। সেই জন্য এটাকে একটা সঠিক তাপমাত্রার মধ্যেই রাখতে হয় যাতে এই প্রোটিনটা নষ্ট হয়ে যায়। এবং এর সঠিক তাপমাত্রা হলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 to 8 এর ওপরে বা নিচে হলে কিছুটা এর কার্যক্ষমতা কমে যায়। তো সেই জন্যে এটাকে যদি আমরা সঠিক তাপমাত্রায় না রাখি তাহলে এটা ডিগ্রেড করে যায়, নষ্ট হয়ে যায় উচ্চ তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রাতে। এবং তার ফলে কি হয়, এই যে ডিগ্রেডেড ইনসুলিন, এটা তো আমরা চোখে থেকে বুঝতে পারি না, এটা যদি আমরা ইনজেক্ট করি শরীরে, তার ফলে কি হয়, শরীরে ব্লাডে যে গ্লুকোজের মাত্রা সেটা সঠিকভাবে মেনটেন হয় না। তো সেই জন্যে একমাত্র পদ্ধতি হলো আমরা যদি এটাকে 2 to 8 ডিগ্রি, এটার ম্যানুফ্যাকচারার পয়েন্ট থেকে একদম পেশেন্ট পার্টি পর্যন্ত, এই যে টোটাল ট্রান্সপোর্ট এবং স্টোরেজ প্রতি ক্ষেত্রেই যদি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা রাখি, তাহলে এটার কার্যক্ষমতা সঠিক থাকবে এবং কাজ করবে। এর জন্য প্রয়োজন কি? এর জন্য প্রয়োজন স্ট্রিক্ট কোল্ড চেন মেনটেন করা। অর্থাৎ এই যে ম্যানুফ্যাকচারার পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউটর থেকে ফার্মেসি, ফার্মেসি থেকে পেশেন্ট পার্টি, পেশেন্টের হোম, এই যে টোটাল ডিস্ট্রিবিউশন চেন, এটাতে 2 to 8 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে হবে। এবং এগুলোকে একটা রিজিড কন্টেনারে রেখে ট্রান্সপোর্ট করতে হবে যাতে এগুলো নষ্ট হয়ে না যায়। এবং এর সাথে যদি ডেটা লগআর ইউজ করা যায় তাহলে পরে বোঝা যাবে যে কোনো সময়ে এর টেম্পারেচার বেড়ে গিয়েছিল বা কমে গিয়েছিল কিনা। তা যদি হয়ে থাকে তাহলে আলটিমেটলি এটাকে আমরা আমরা রিজেক্ট করতে বাধ্য হব। এটা হলো শর্টে কিভাবে করা যায়। এরপর দেখুন যে ইনসুলিনটাকে স্টোরেজ, বিশেষ করে গরমের সময় কিভাবে করব। এখানে নানা পয়েন্টে কিভাবে স্টোর করব, এটা বিশেষ করে আজকে আমরা এখানে দেখছি যে স্টোরেজ অফ ইনসুলিন অ্যাট ফার্মেসি, অর্থাৎ আপনার ফার্মেসিতে আপনি কিভাবে স্টোর করবেন। সাধারণত আমরা রেফ্রিজারেটরে রেখে থাকি। তো আহ এই যে এখানে ছবি দেখা যাচ্ছে যে রেফ্রিজারেটর, যেখানে এর মধ্যে রাখতে হবে। এখানে এই যে ভায়ালস গুলো, এটা ভায়ালও হতে পারে, এটা প্রিফিল্ড সিরিঞ্জও হতে পারে, অথবা এটা কার্ট্রিজ হতে পারে। যাই হোক না কেন এটাকে রেফ্রিজারেটরে রাখতে হবে, কিন্তু কখনোই এটাকে ফ্রিজ বা ডিপ ফ্রিজারে রাখবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর কি, এটাকে একই রেফ্রিজারেটরে খাবার বা ব্লাড স্যাম্পল বা কোনো আদার স্যাম্পলস এর সঙ্গে একসাথে রাখবে না, কারণ এখানে কন্টামিনেশনের চান্স বেড়ে যায় এবং এক্ষেত্রে টেম্পারেচার মেনটেন করাও কঠিন। বিকজ একই রেফ্রিজারেটরে অনেক জিনিস রাখলে মাঝে মাঝেই খোলার প্রয়োজন পড়বে। যত খুলবেন বন্ধ করবেন তত বেশি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হবে এবং কন্ট্রোল করা যাবে না। আর কি, আপনার দরকার এরকম একটি ইন্টিগ্রাল থার্মোমিটার, একটা রেফ্রিজারেটরে এরকম একটা ইন্টিগ্রাল থার্মোমিটার রাখার দরকার। যে থার্মোমিটারটার প্রোব থাকে, থার্মোসেন্সিটিভ প্রোব ডিফারেন্ট চেম্বারে থাকে, এবং তখন সেখান থেকে বোঝা যায় যে কোন চেম্বারে টেম্পারেচার
কত, এবং আমার পরবর্তীকালে আমি আসবো যে এক্স্যাক্টলি একটা রেফ্রিজারেটর কোন জায়গায় কেমন ভাবে ইনসুলিনটা রাখা প্রয়োজন, আদারওয়াইজ তার অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। আর কি, যদি আপনার রেফ্রিজারেটর অটো ডিফ্রস্ট মেকানিজম না হয়ে থাকে, তাহলে 6 থেকে 8 উইক অন্তর অন্তর এটাকে আপনাদের ডিফ্রস্ট করতে হবে, আদারওয়াইজ টেম্পারেচার ম্যানেজ করা সম্ভব হবে না। এরপর কতগুলো টিপস, এই যে স্টোরেজের ক্ষেত্রে কি কি মনে রাখবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বলছিলাম রেফ্রিজারেটর, কেমন রেফ্রিজারেটর, রেফ্রিজারেটরে রাখলে হবে না, কিন্তু কেমন রেফ্রিজারেটরে রাখলে ভালো হবে। সেজন্য প্রথমেই বলছে এফিসিয়েন্ট ডিজাইন অফ রেফ্রিজারেটর। এখানে রেফ্রিজারেটর কি হয়, একটা টপ ওপেন, একটা ভার্টিক্যাল ওপেন, একটা উপরের দিকে খোলা যায় আর একটা সাইড দিকে খোলা যায়। এখানে আমরা যারা ডোমেস্টিক যে রেফ্রিজারেটর সেগুলো সাইড দিয়ে খোলা যায়, কিন্তু বিলিভ মি, এই সাইড দিয়ে যেগুলো খোলা যায় এগুলো কিন্তু সুটেবল নয় ফর স্টোরেজ অফ ইনসুলিন অ্যান্ড আদার থার্মোলাবাইল প্রোডাক্টস। এক্ষেত্রে টপ ওপেন রেফ্রিজারেটর হচ্ছে বেস্ট সুটেবল ফর স্টোরেজ অফ ইনসুলিন অ্যাজ ওয়েল অ্যাজ আদার থার্মোলাবাইল প্রোডাক্ট। আর কি, যেগুলো আমাদের মনে রাখতে হবে, এই যে রেফ্রিজারেটর, আপনি কি দেওয়ালের ঘেঁষে রাখেন? দেয়ালের ঘেঁষে একেবারেই রাখা যাবে না, ওটাকে অ্যাটলিস্ট 1 হাত অর্থাৎ 1.5 ফুট দূরে দেয়াল থেকে রাখতে হবে, যাতে কি হয়, যে পেছনটাতে, রেফ্রিজারেটরের পেছনে এয়ারটা সার্কুলেট করে, যার ফলে গরমটা কম হয়, এবং তাতে রেফ্রিজারেটরের টেম্পারেচার সঠিকভাবে মেনটেন করা সম্ভব হবে। আরো একটা জিনিস মনে রাখতে হবে, যে একটা রেফ্রিজারেটর কতটা মেটেরিয়াল রাখবেন, কতটা ওষুধ রাখবেন। কখনোই একদম ঠেসে ভর্তি করে দেবেন না, অ্যাটলিস্ট 50% যেন ফাঁকা থাকে। ফাঁকা থাকলে কি হয়, ওর মধ্যে এয়ার সার্কুলেট করতে থাকে, তার ফলে টেম্পারেচার ডিফারেন্ট পয়েন্টে কিন্তু ডিস্ট্রিবিউট হয় এবং সঠিক মেনটেন করা সম্ভব হয়। আর যদি ওটাকে পুরোটা ঠেসেই মালপত্র রেখে দেন, তাহলে টেম্পারেচারটা সঠিকভাবে মেনটেন করা যায় না, তার ফলে ওষুধ ক্ষতিগ্রস্ত হয়। আর কি, রুমের টেম্পারেচারটাও খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই বলবেন রেফ্রিজারেটরের মধ্যে তো আমার ওষুধটা আছে, তাতে অসুবিধে কি আছে যদি বাইরের টেম্পারেচার বাড়ে? নো, একটা রুমের মধ্যে যদি একাধিক রেফ্রিজারেটর রাখেন, ওই রেফ্রিজারেটর কিন্তু গরম হাওয়া বের করে দেয়। এবারে এই যে গরম হাওয়া, ঘরটা যদি ভরে গিয়ে থাকে, ঘরের টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক টেম্পারেচার অফ রেফ্রিজারেটর বাড়বে, সেটাকে সঠিকভাবে মেনটেন করা সম্ভব নয়। তার জন্য কি হয়, যদি একই ঘরে অনেক রেফ্রিজারেটর রাখেন, তাহলে সেই ঘরটাকে এয়ার কন্ডিশন করতে হবে। সম্ভব না হলে সেখানে এয়ার ব্লোয়ার, দ্যাট মিনস ফ্যান ইউজ করতে হবে, যাতে গরম হাওয়াটা জমে না থাকে। আর কি, শিডিউল মেনটেন করতে হবে, যাতে সার্ভিসিং করা হয়। একবার রেফ্রিজারেটর কিনলেন, তখন হয়তো রেফ্রিজারেটর ঠিকই ছিল, ওটা দিনের পর দিন যদি ব্যবহার করতে থাকেন, তার ভেতরে টেম্পারেচার কি মেনটেন আদৌ হচ্ছে কিনা আপনি জানবেন কি করে? আনটেল আপনি এটাকে টেস্ট করান, বা ভ্যালিডেট করান, বা ক্যালিব্রেট করান বাই অ্যান এক্সপার্ট ইঞ্জিনিয়ার। এবং সেই ক্যালিব্রেশন করার মধ্যেই দেখা যাবে যে যদি ওর মেকানিজম কিছুটা খারাপ হয়ে গিয়ে থাকে, সেটাকে ইঞ্জিনিয়ার ঠিক করে দেবেন। আর কি, টেম্পারেচার মনিটরিং। এই যে রেফ্রিজারেটর, ডোমেস্টিক রেফ্রিজারেটরে সাধারণত রেফ্রিজারেটর থাকে না, সেক্ষেত্রে কি করতে হবে, আপনার একটা ইন্টিগ্রাল থার্মোমিটার অ্যাড অ্যাড করতে হবে একটা রেফ্রিজারেটরে, এবং আহ, সেটার থেকে, যাতে টেম্পারেচার সঠিক বুঝতে পারি। হয়তো যেটা নতুন কিনলাম বা নতুন লাগালাম তখন ওটা ঠিকই ছিল, কিন্তু ওটা তো একটা মেশিন, দিনের পর দিন কাজ করতে করতে হয়তো খারাপ হয়ে যেতে পারে। যে টেম্পারেচারটা ও দেখাচ্ছে হয়তো ওটা অ্যাকচুয়াল টেম্পারেচার নয়। তার জন্য কি করতে হবে, অ্যানুয়ালি আপনাকে এটাকে ক্যালিব্রেট করাতে হবে একজন এক্সপার্টকে দিয়ে। এরপর আসা যাক একটা সিচুয়েশন, আমাদের দেশে তো মাঝে মাঝেই পাওয়ার কাট হয়। যদি পাওয়ার কাট হয়ে যায় তখন কি করবেন? তো কতগুলো পয়েন্ট আছে, ভেরি কুইকলি আমি যাব। প্রাথমিকভাবে যখনই পাওয়ার কাট হলো, সঙ্গে সঙ্গে টেম্পারেচারটা আপনি নোট করে নিন। তারপরে কি করুন, চেষ্টা করুন ডোরটা যত কম খোলা বন্ধ করা যায়, তাহলে অনেকক্ষণ পর্যন্ত ভেতরের যে টেম্পারেচার সেটা মেনটেন করা যাবে।
আর যদি টেম্পারেচার 24 ঘন্টা, এই পাওয়ার কাট 24 ঘন্টার বেশি হয়ে যায়, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে যে তখন এই ইনসুলিনটাকে শিফট করতে হবে আইদার ইনসুলেটেড কুলার ব্যাগ অথবা ইনসুলেটেড কন্টেনারের মধ্যে নিয়ে যে শিফট করতে হবে, যেখানে কোল্ড প্যাক ইউজ করবেন, কিন্তু কখনোই ডাইরেক্ট বরফের সঙ্গে রাখবেন না বা কোনো জলের মধ্যে চুবিয়ে রাখবেন না। এবং এরপরে দেখা যাক যখন পাওয়ারটা এলো, সঙ্গে সঙ্গে কিন্তু ইনসুলিনটাকে ওই রেফ্রিজারেটরে শিফট করবেন না। তার কারণ হচ্ছে এর টেম্পারেচারটা নামতে 2 to 8-এ আসতে একটু সময় লাগে, একটু সময় দিন যাতে টেম্পারেচার 2 to 8 ডিগ্রিতে চলে আসে। তারপর ওটা শিফট করুন ইনসুলিনটাকে, যে আপনি যে বক্সে রেখেছিলেন বা ব্যাগে রেখেছিলেন সেখান থেকে। এরপর যে কথাটা আমি বলছিলাম যে রেফ্রিজারেটর ক্যালিব্রেশন, একটা রেফ্রিজারেটর ইউজ করছেন, সেটা যদি মাঝে মাঝে দেখে না নেন, সঠিক মানুষ, আই মিন ইঞ্জিনিয়ারকে দিয়ে সার্টিফাই করান যে রেফ্রিজারেটর সঠিক কাজ করছে বা তার যে টেম্পারেচারটা দেখাচ্ছে সেটাই সঠিক টেম্পারেচার, তাহলে কিন্তু আপনার ইনসুলিন নষ্ট হয়ে যাবে, যদিও আপনি আপনার রেফ্রিজারেটরের মধ্যে রেখেছেন। তো এক্ষেত্রে যেটা করা হয়, মেডিকেল যে ফ্রিজগুলোকে সেগুলোকে ক্যালিব্রেট করা হয়, তার ভেরিফাইং অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য টেম্পারেচার সেটিং, যে টেম্পারেচারটা দেখাচ্ছে সেটা ঠিক আছে কিনা দেখার জন্য ইঞ্জিনিয়াররা তাদের সঙ্গে একটা ইকুইপমেন্ট নিয়ে আসেন, সেটা সঠিক টেম্পারেচার দেখাচ্ছে তার সাথে মিলিয়ে দেখেন যে সঠিক আছে কিনা, না থাকলে সেটাকে রিঅ্যাডজাস্ট করে দেন। আর কি, এই যে ক্যালিব্রেশন প্রসেস, এটা যে কেউ করতে পারবেন না, এটা ট্রেন্ড এবং সার্টিফাইড ইঞ্জিনিয়াররাই করতে পারবেন, অন্য কেউ পারবেন না। আসুন এরপর আরো বিষয়গুলো একটু ডিটেলে দেখে নিই। যে এই মেডিকেল রেফ্রিজারেটর ক্যালিব্রেশন কিভাবে করবেন সে তো আলোচনা করলামই, কিন্তু আরো কি কি ইকুইপমেন্ট আমরা ইউজ করতে পারি যাতে টেম্পারেচারটা সঠিক মেনটেন করা সম্ভব বা হচ্ছে কিনা সেটার রেকর্ড রাখা সম্ভব। প্রাথমিক একটা ইকুইপমেন্ট হলো ডেটা লগর। এটা একটা ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট যেটা আপনি ইউজ যদি করেন ডিউরিং দ্য ট্রান্সপোর্ট, আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রান্সপোর্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, আপনি বুঝতে পারবেন ওখানে একটা গ্রাফ তৈরি হয়ে যায়, কখনো কি এর তাপমাত্রা নিচে নেমে গিয়েছিল বা উপরে উঠেছিল সেটা বোঝা যাবে। এবং সেটা বুঝে দেখবেন যদি কোনো সময় বা বেশি সময় ধরে তাপমাত্রাটা অনেক উপরে বা নিচে থাকে, তখন কিন্তু আপনার মেডিসিনটাকে ইউজ করা যাবে না। আগে আরেকটা ইকুইপমেন্ট ইউজ করা যায় ফর টেম্পারেচার কন্ট্রোল অ্যান্ড অ্যালার্মিং সিস্টেম। এই যে আপনি একটা থার্মোমিটার লাগিয়ে রেখেছেন, আপনি তো সবসময় থার্মোমিটার দিয়ে তাকিয়ে থাকবেন না, কখনো টেম্পারেচার বেড়ে যেতে পারে বা উঠে গেছে, নেমে গেছে, সেটা কিন্তু আপনি নোট করতে মিস করে যেতে পারেন। এখানে যদি একটা অ্যালার্ম সিস্টেমকে ইন্টিগ্রেট করে দেওয়া যায়, যে যেটা আপনি টেম্পারেচার সেট করলেন তার বাইরে গেলে, অর্থাৎ কখনো যদি তাপমাত্রাটা উপরে যায় অথবা নিচে যায়, সেক্ষেত্রে অ্যালার্ম বেজে উঠবে। এই অ্যালার্ম বেজে উঠলেই আপনি বুঝতে পারবেন যে টেম্পারেচার সঠিক নেই, সেক্ষেত্রে আপনি নেসেসারি মেজার্স নিতে পারবেন। ধরুন আপনার যে রেফ্রিজারেটরটা আছে, আপনি তাতে একটা অ্যালার্ম ডিভাইস লাগিয়েছেন, একটা টেম্পারেচার ডিভাইস আছে, এই টেম্পারেচারটা আপনি 2 to 8-এ সেট করলেন, অতএব আপনি ওই দিকে আর তাকিয়ে থাকার কোনো দরকার নেই। কখনো যদি টেম্পারেচার বেড়ে যায় কিংবা কমে যায়, তখন এই অ্যালার্মটা বেজে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে টেম্পারেচার উপরে গেছে বা নিচে গেছে এবং নেসেসারি মেজার্স আপনি নিতে পারবেন। এইবার যে বিষয়টাতে আসি সেটা হলো গরমের সময় কি করে ইনসুলিনটাকে ট্রান্সপোর্ট করবেন, বিকজ এই গরমের দিনটাই বেশি প্রবলেম হয় ইনসুলিনকে নিয়ে। স্পেশালি এই যে ধরুন ট্রান্সপোর্ট ফ্রম ম্যানুফ্যাকচারার টু দ্য রিটেলার ভায়া ডিফারেন্ট ডিস্ট্রিবিউটার্স, এটা কিছুটা ইনস্টিটিউশন তারা মেনটেন করে, এটা করা অনেক সম্ভব, কিন্তু প্রবলেম হচ্ছে এই যে ট্রান্সপোর্টেশন ফ্রম ইয়োর ফার্মেসি টু দ্য হোম অফ দ্য পেশেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা কিভাবে এনশিওর করবেন এবং
এখানেই হলো ফার্মাসিস্টদের রোল। ফার্মাসিস্ট যারা ওষুধটা ডিসপেন্স করেন, তাদের কাজ হলো পেশেন্টকে বা পেশেন্ট পার্টিকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যাতে যে কিভাবে আপনি ইনসুলিনটা আপনার বাড়িতে নিয়ে যাবেন আমার দোকান থেকে, এবং বাড়িতে কিভাবে এটাকে প্রিজার্ভ করবেন। আসুন আমরা এই বিষয়টা একটু দেখে নিই। যখন ট্রান্সপোর্ট করা হয় আহ, আপনার ফার্মেসি থেকে পেশেন্টের বাড়িতে, তখন কখনোই 32 ডিগ্রির বেশি টেম্পারেচার যাতে না হয় সেটা দেখতে হবে। টেম্পারেচার 32-এর বেশি হয়ে গেলে সেটাকে ইউজ করা যাবে না। আহ, এটাকে কি করতে হবে, একটা শক্তপোক্ত কন্টেনারের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যাতে এই ইনসুলিনটা ট্রান্সপোর্টের সময় ড্যামেজ না হয়ে গিয়ে থাকে। এবং এই ইনসুলিনটাকে কখনোই এক্সপোজ করা যাবে না সানলাইটে, রোদের মধ্যে কখনো রাখা যাবে না। সেজন্য আপনাকে একটা সলিড কন্টেনারে রাখতে হবে। এবং এই সলিড কন্টেনার, সেটা ইনসুলেটেড ব্যাগ হতে পারে অথবা কুলিং পাউচ হতে পারে। এই ট্রান্সপোর্টেশনটা আর কি, এই ট্রান্সপোর্ট, আপনি ভাবলেন আরে এটা তো জলের মধ্যে ডুবিয়ে দিলে একটু ঠান্ডা থাকবে, হয়তো জলের বালতির মধ্যে ডুবিয়ে নিয়ে গেলাম। নো, কখনোই সেটা করবেন না। কারণ জলের মধ্যে রাখলে এর লেভেলটা নষ্ট হয়ে যাবে, যার ফলে এন্টায়ার পারপাস অফ দা ইউজ সেটা ডিফিটেড হয়ে যাবে। এরপর আমরা দেখে নিই কি কি ধরনের ইকুইপমেন্ট আপনারা, বক্স আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন একটা বক্স আছে, এটা কিনতে পাওয়া যায়, ডিজিটাল থার্মোমিটার লাগানো। এইটার মধ্যে দিয়ে আপনি ট্রান্সপোর্ট করতে পারেন ফ্রম ফার্মেসি টু পেশেন্ট হোম। এটা একটু কস্টলি, তো সেক্ষেত্রে একটা ব্যবস্থা করা যেতে পারে, মেকশিফট অ্যারেঞ্জমেন্ট, সেটা আমরা করতে পারি। দেখুন বাঁদিকে এখানে একটা বালতির মতো আছে, টাব আছে। এটার মধ্যে আপনি একটু ইম্প্রোভাইজ করে নিতে পারেন। তলায়, এটার তলায় কিছুটা তুলো, কটন, এইখানে প্রথমে কতগুলো আইস কিউব দিলেন, তারপরে তুলো একটা আস্তরণ দিলেন, কটন লেয়ার। এই কটন লেয়ারটা দিলে কি হবে, এটা কিছুটা শক অ্যাবজর্ব করে নিতে পারবে ডিউরিং ট্রান্সপোর্ট। এবং এই যে আইস কিউবটা আছে, তার ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে দেবে না। ডাইরেক্ট কন্ট্যাক্টে, আইস যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে ইনসুলিন ভায়াল অথবা কার্ট্রিজে, সেক্ষেত্রে ইনসুলিন নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এখানে একটা প্লেস অফ কটন লেয়ার, এরপর ইনসুলিনের ভায়াল বা কার্ট্রিজ রাখুন, তার উপরে আবার একটা কটন এর লেয়ার দিন, এবং ফাইনালি উপরে আবার আইস কিউবস দিন, দিয়ে ঢাকনাটা বন্ধ করুন। এটাকে এইভাবে বাড়িতে নিয়ে যান। এটা হচ্ছে একটা ইম্প্রোভাইজড মেথড অফ ট্রান্সপোর্টিং, এবং ইট ইজ নট সো কস্টলি, ইজিলি ইউ ক্যান ডু ইট। এবং এটা গেল ট্রান্সপোর্ট আপনার ফার্মেসি থেকে পেশেন্টের বাড়িতে। এরপর আমরা দেখে নিই যে কিভাবে এটা স্টোর করবে পেশেন্টের বাড়িতে। এক্ষেত্রে দুটো সিচুয়েশন হতে পারে। একটা হলো পেশেন্টের বাড়িতে রেফ্রিজারেটর আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের বাড়িতে রেফ্রিজারেটর নেই। সেখানে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ আহ, এই ডায়াবেটিস রোগ তো আর খালি এই রকম লোকেদের বাড়িতে হয় না। যার রেফ্রিজারেটর আছে, যার নেই তার বাড়িতেও ডায়াবেটিস হয়। তো সেক্ষেত্রে কিছু একটা পদ্ধতি আমাদের দেখতে হবে, বেস্ট ফিটেড। তো দেখুন এখানে কি বিষয়গুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব। এখানে অনেকগুলি সিচুয়েশনের কথা বলা আছে, যে আপনাকে কি করতে হবে। এই ইনসুলিন যেটাকে আপনি নিচ্ছেন, ভায়াল বা কার্ট্রিজ, ওটাকে আনওপেন্ড অবস্থায় রেফ্রিজারেটরে 2 ডিগ্রি টেম্পারেচারে আপনাকে রাখতে হবে। যেখানে রেফ্রিজারেটর আছে, যেখানে নেই সেটা আমি পরে আসছি। আহ, এবং আপনাকে কি করতে হবে, ইনসুলিনটাকে স্টোর করতে হবে সঠিক জায়গায়। আপনাকে আমি আগেই বলেছিলাম যে রেফ্রিজারেটর তো রাখবেন, কোথায় রাখবেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং সেটা এখন আমি বলছি আপনাদের, যে এটাকে রেফ্রিজারেটরের যে মিডল কম্পার্টমেন্ট সেটাই রাখবেন। ডোরের সাথে যে কম্পার্টমেন্ট সেটাতে রাখবেন না, ফ্রিজারে রাখবেন না। মিডল যে কম্পার্টমেন্ট সেই জায়গাটাতে রাখবেন, সেটা হচ্ছে সঠিক জায়গা ইনসুলিন রাখার। এবং কখনোই ইনসুলিনটাকে ফ্রিজার বা ডিপ ফ্রিজারে কখনোই রাখবেন না। অথবা দরজার সাথে যে
আপনার কম্পার্টমেন্ট আছে, র্যাক আছে, তাতেও রাখবেন না। আর কি, এ তো গেল ওপেন করার আগে পর্যন্ত। কিন্তু আপনাকে ইনসুলিনটা তো নিতে হবে এটাকে ওপেন করে। এবার ওপেন হওয়ার পর কি করবেন? এই যে ওপেন হলো, ওপেন হওয়ার পর ভায়াল বা কার্ট্রিজ গুলোকে সম্ভব হলে 220 রাখলেন, কিন্তু কখনোই 20 to 25 ডিগ্রির বেশি হতে দেবেন না, যাতে এটাকে 6 উইক পর্যন্ত ব্যবহার করা যায়। এবং কখনোই 30-র বেশি নয়, যেটাকে 4 উইক পর্যন্ত ব্যবহার করা যায়। এটা কিন্তু ওপেন হওয়ার পরে। যদি পারেন আপনি 228-এ রাখুন, না পারলে এই জায়গাতে রাখুন। আহ এবং এই ইনসুলিন আইদার ওপেন বা আনওপেন যাই হোক না কেন, কখনোই এটাকে জলের মধ্যে চুবিয়ে রাখবেন না। কারণ এটা লেভেল নষ্ট হয়ে যাবে, অথবা কন্টামিনেশনের চান্স থাকে। আর কি, নেভার এক্সপোর্ট দ্য ভায়াল অ্যান্ড পেন্স টু ডাইরেক্ট হিট অর সানলাইট। কখনোই সূর্যের আলোর মধ্যে এই ইনসুলিনকে রাখবেন না। আরেকটা কি, এ তো হলো কিন্তু ইনসুলিন আপনি তো সবসময় বাড়িতে বসে থাকবেন না। ইনসুলিন তো আপনার সারাদিনে কোনো না কোনো সময় দরকার পড়ে। আপনি অফিসে যেতে পারেন, আপনি স্কুল কলেজে যেতে পারেন, যেখানেই যান না কেন সেখানে এই ইনসুলিনটাকে আপনাকে, ইনসুলিনের সিরিঞ্জ, ভায়াল অথবা কার্ট্রিজটাকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। সেগুলো কিভাবে নিয়ে যাবেন? তার জন্য এইরকম দেখুন একটা প্লাস্টিকের বাক্স আছে, যার মধ্যে এইভাবে কটন আস্তরণ দেয়া আছে, তার উপরে এটাকে রেখে এই প্যাক করে এটাকে আপনি নিয়ে যেতে পারেন আপনার কর্মক্ষেত্রে। এক্ষেত্রে কতগুলি প্রিকশনস আমাদের নিতে হবে। সেটা কি, সমস্ত ইনসুলিনের যে ইনসুলিন কিন্তু এক নয়, একই নিয়মে চলে না। এগুলো ডিটেলে আলোচনা করার এখানে স্কোপ নেই। ডিফারেন্ট ইনসুলিন ডিফারেন্ট টাইপের হতে পারে, তাদের কন্ডিশন ডিফারেন্ট হয়। সেগুলো যে ম্যানুফ্যাকচারার তারা যে প্যাকেজ ইনসার্ট দিয়ে থাকেন, সেগুলো পড়ুন এবং সেগুলো সেই ইনস্ট্রাকশন গুলো মেনে চলুন। এবং আপনি দেখুন তার এক্সপায়ারি ডেট কত। কখনোই এক্সপায়ারি ডেটের পরে এটাকে ব্যবহার করবেন না। এবং আরেকটা প্রিকশনস নিন, যখন আপনি একটা ভায়াল খুললেন অথবা একটা ক্যাটরিজ ইউজ করতে শুরু করলেন, সেই ডেটটা আপনি ওর ওপরেই একটা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে রাখুন এর ওপরে। তাতে আপনার মনে থাকবে যে কবে খুলেছেন, কবে থেকে এটা ব্যবহার করছেন। আর কখনোই এটাকে ফ্রিজে রাখবেন না, অথবা টেম্পারেচার কখনোই অনেক বেশি অর্থাৎ রোদ্দুরে রাখবেন না, বা রেফ্রিজারেটরের বাইরে রাখবেন না। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ইনসুলিনটা যখন নিচ্ছেন ভায়াল থেকে বা কার্ট্রিজে ব্যবহার করছেন, তখন আপনাকে দেখে নিতে হবে, এটাকে ইন্সপেক্ট করতে হবে যে তার মধ্যে কোনো ক্লাম্প আছে কিনা, কোনো পার্টিকেল আছে কিনা, বা কোনো ক্রিস্টাল আছে কিনা। সেক্ষেত্রে আপনি একটা পদ্ধতি আছে, সেক্ষেত্রে একটা এই যে কার্ট্রিজটা নিলেন, সেটাকে এরকম হাতের মধ্যে নিয়ে এইভাবে 20 বার এটাকে ঘুরিয়ে নেবেন, রোল করবেন। তার ফলে তারপরে দেখবেন যে এই ক্রিস্টালস গুলো চলে গেছে, একটা ক্লাউডি ঘোলাটে সলিউশন হয়েছে। সেইটাকে আহ, আহ, এই এই ঘোলাটে হলে কিন্তু ব্যবহার করা যাবে না। এটাকে যদি কালার চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে ব্যবহার করতে পারবে না। আর কখনোই এটাকে ঝাঁকাবেন না, এই রকম করে ঝাঁকাবেন না জোর দিয়ে, তাহলে কিন্তু ইনসুলিন নষ্ট হয়ে যাবে। এই সমস্ত প্রিকশনস গুলো আপনারা সবসময় নেবেন এবং নেয়ার চেষ্টা করুন, যাতে ইনসুলিনটা নষ্ট না হয়ে যায়। এরপরে যে বিষয়টা বলছিলাম, যে এরকম তো সিচুয়েশন তো হতে পারে, কোনো পেশেন্ট পার্টিতে তার বাড়িতে রেফ্রিজারেটর নেই, কিন্তু তাকে তো ইনসুলিনটা ব্যবহার করতে হবে, নাহলে তিনি সুস্থ থাকবেন না। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেখানে আহ, একটা জিনিস করা যেতেই পারে, যে মানে করতেই হবে, সেটা হলো 35 ডিগ্রি বেশি যেন টেম্পারেচার কখনোই না হয়ে যায়। আর কি, এখানে নানা রকম ইম্প্রোভাইজড পদ্ধতি, যেমন ধরুন মাটির জার ব্যবহার করা যেতে পারে।
কুলিং জার অথবা মাটির কলসি ইউজ করে তার মধ্যে রাখা। ধরা যাক একটা বড় বালতিতে জল রেখে তার মধ্যে একটা আহ বা মাটির কলসি রাখলেন, তার ভেতরে আপনি ইনসুলিনটাকে রাখলেন, তাহলে হয়তো সেটা অনেকটা ঠান্ডা থাকতে পারে। এরকম ইম্প্রোভাইজ পদ্ধতি করা যেতে পারে। অথবা এটাকে জলে চুবিয়ে না রেখে এক কাপড়টাকে জলে চুবিয়ে একটু ময়েস্ট অবস্থায় ওই কাপড়টা দিয়ে র্যাপ করে আপনার ইনসুলিনটাকে রাখতে পারেন, যাতে বাইরের 30-35 ডিগ্রি টেম্পারেচার ইনসুলিনটাকে অ্যাফেক্ট করতে না পারে। এরপর একটা সিচুয়েশনে আসুন, একটু বাড়িতে রাখা হলো। এরপর যেটা আমি বলছিলাম, ট্রাভেলিং উইথ ইনসুলিন। আপনি যখন কোথাও যাবেন, ইনসুলিনটাকে তো আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে কি কি পদ্ধতিতে নিয়ে যাবেন বা কি কি প্রিকশনস নেবেন সেটা একটু আমরা দেখে নিই। আহ যখন আপনি ট্রাভেল করছেন, তখন এটাকে একটা ইনসুলেটেড ব্যাগে নেবেন অথবা কুলিং পাউচে, যাতে এটার টেম্পারেচারটা মেনটেন করা যায়। এবং এটাকে আহ, কখনোই এই যে আইস ব্যাগ যদি নেয়, আইস ব্যাগের মধ্যে আইস ব্লকস থাকে, কখনোই এটাকে ডাইরেক্টলি আইস ব্লকের সঙ্গে, মানে বরফের যে ব্লকগুলো তার সাথে অ্যাটাচ করে রাখবেন না, একটু দূরে রাখবেন, মাঝে কোনো তুলোর আস্তরণ রাখবেন। এবং এটাকে ক্যারি করতে হবে একটা প্লাস্টিকের কন্টেনারে, যেটা শক্তপোক্ত, এবং যার মধ্যে দিয়ে সানলাইট, রোদে সূর্যের আলো ভেতরে ঢুকবে না। এবং কখনোই যারা গাড়িতে ট্রাভেল করবেন, এই ইনসুলিনকে কখনোই আপনি গ্লাভস বক্সের মধ্যে রাখবেন না, অথবা গাড়ির মধ্যে রেখে চলে যাবেন না গাড়িটা বন্ধ করে। কারণ এই গাড়ি বন্ধ অবস্থায় প্রচুর গরম হয়, more than 32 ডিগ্রি, তখন কিন্তু ইনসুলিনটা নষ্ট হয়ে যাবে। এই গেল ট্রান্সপোর্টেশন। আপনি যখন কোথাও যাচ্ছেন অথবা গাড়িতে যাচ্ছেন, তখন কি কি প্রিপারেশন নেবেন। ওটা গাড়ির ক্ষেত্রে কি দাঁড়ালো, গাড়িতে আপনি নিয়ে যান সেটা ওই প্লাস্টিক কন্টেনার মধ্যে, কুলিং বক্সের মধ্যে, কিন্তু কখনোই এটাকে আপনি গ্লাভস বক্সে রাখবেন না, অথবা গাড়ি বন্ধ করে তার মধ্যে রেখে চলে যাবেন না। ওয়েল, এইরকমও তো একটা সিচুয়েশন হয় যে আপনি প্লেনে ট্রাভেল করছেন, তখন কিভাবে আপনি ইনসুলিন নিয়ে যাবেন। কখনোই ইনসুলিনটাকে আপনি চেকড ইন ব্যাগেজের মধ্যে রাখবেন না। কারণ চেকড ইন ব্যাগেজ গুলো যেখানে রাখা হয় সেখানকার তাপমাত্রা কম বেশি হতেই থাকে। এটাকে নেবেন আপনি আপনার কেবিন ব্যাগের মধ্যে, ট্রাভেল ব্যাগের মধ্যে নিয়ে আপনি এটাকে আপনার সঙ্গেই রাখবেন। আর কি করবেন, অনেকগুলি প্রিকশনস নিতে হয় সেক্ষেত্রে। আপনার সঙ্গে যে ডক্টর প্রেসক্রাইব করেছেন তার প্রেসক্রিপশনটা সঙ্গে রাখবেন, যা কাজে লাগবে। এবং এটাকে আপনার আই মিন কেবিন ব্যাগেজের মধ্যেই নিয়ে যাবেন। এরপর আরেকটা বিষয় আসছে, সেটা হলো ইনজেকশন। ইনজেকশনটা তো নিজেদেরই মোস্টলি নিতে হয়, অথবা কেউ অ্যাসিস্ট করেন বাড়িতে। সেক্ষেত্রে ইনজেকশনটা কিভাবে নেবেন, এটা ইনজেকশন তো আপনাদের বলেইছি 3 রকমের হতে পারে। একটা এরকম ভায়াল আছে, এই ভায়াল থেকে ইনজেকশন যা আছে এখানে, সিরিঞ্জ, এই হলো সিরিঞ্জ নিডল দিয়ে আপনারা নিতে পারেন। অথবা আরেকটা আছে প্রিফিল সিরিঞ্জ আছে, যাতে ভায়াল লাগে না। আর থার্ড ব্যাপারটা হলো একটা কার্টরিজ। কার্টরিজটা আপনাকে ব্যবহার করতে হয়। তো এখানে আমার কাছে একটা কার্টরিজ আছে, সেটা আপনাদের দেখাতে পারি। এই যে কার্টরিজটা, এটার মধ্যে এটাকে সেট করতে হবে, করে আপনাকে সেটা ইঞ্জেকশনটা নিতে হবে। তো আসি, আপনি এই তিনটে ভাবে কিভাবে নেবেন, তিনটে পদ্ধতির মধ্যে কিভাবে নেবেন, কারেক্ট ইঞ্জেকশন টেকনিকটা কি, কিভাবে নেবেন। যদি সঠিকভাবে ইঞ্জেকশনটা আপনারা নিতে না পারেন, তাহলে কি হতে পারে, যদি বেশি হয়ে যায় তাহলে লো ব্লাড সুগার হয়ে যাবে, সেটাকে বলে হাইপোগ্লাইসেমিয়া।
যদি কম হয়ে যায় সেখানে হাই ব্লাড সুগার হবে, সেটাকে বলে হাইপারগ্লাইসেমিয়া। অথবা আপনি যে সঠিকভাবে ইঞ্জেকশনটা না নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লাম্প তৈরি হয়ে যায় স্কিনের নিচে, যেটাকে লিপো হাইপারট্রফি বলা হয়ে থাকে। এই যে তিনটে সিচুয়েশন, এগুলো কিন্তু ডিপেন্ড করে সঠিকভাবে ইঞ্জেকশন নেওয়া, সঠিক পদ্ধতি, সঠিক জায়গায়। সেটা যদি প্রপারলি না নিতে পারেন তাহলে কিন্তু সমস্যা, এই তিনটে সমস্যা হবে। এরপর দেখি আমরা যে কোন কোন সাইট গুলোতে আপনারা ইঞ্জেকশন নেবেন। এখানে ছবিতে দেখানো আছে চারটে সাইট মেনলি আমরা ব্যবহার করে থাকি। সাইড অফ দা থাই, অর্থাৎ এই যে থাইয়ের সাইড গুলো, এইগুলোতে, ফ্রন্ট সাইড তে আপনারা নিতে পারেন। আর কি অ্যাবডিওমেন, অ্যাবডিওমেনে এইভাবে নেবেন, কিন্তু এইখানে কিছুটা অ্যাম্বেলিক্যাল কর্ড যেখানে আছে, এই জায়গাটা কিছুটা ছেড়ে রাখতে হবে, এইটাতে কখনোই ইনজেক্ট করবেন না। আর কি ব্যাক সাইডে কি কি, ব্যাক সাইড অফ দ্য আপার আর্ম, অর্থাৎ বাহুর ওপরের দিকে, আউটসাইডার আপার আর্ম। আর কি বাটকে, এই বাটকের মধ্যে এই ইঞ্জেকশন গুলো নিতে পারবেন। এবং আর নিতে পারবেন সাইড অফ দা থাই, যেটা আমি আগেই বলেছি। এই চারটে হলো মোস্টলি সুটেবল সাইট ফর ইনজেকশন। এছাড়া অন্য কোনো সাইটে আপনারা এটা ইনজেক্ট করবেন না। আর কি একই সাইটে একই প্লেসে বারবার আপনি নেবেন না, তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাতে ইনফ্লামেশন হতে পারে, অথবা টিস্যুর মধ্যে এগুলো জমে যেতে পারে, ফ্যাট ডিপোজিশন হতে পারে। সেই জন্য এটাকে রোটেশনাল পদ্ধতিতে জায়গাগুলো চেঞ্জ করতে থাকুন। এখানে দেখুন একটা রোটেশনাল ব্যাপার বলা আছে। এই আহ যদি এইরকম হয়, রাইট সাইড 1 2 3 4 এইভাবে রোটেট করতে পারেন। আর থাইয়ের ক্ষেত্রে কি হবে, এরকম শুরু করুন, 2 3 4 1, এইভাবে আপনি রোটেট করতে থাকেন। একই জায়গাতে বারবার ইঞ্জেকশনটা নেবেন না। যদি প্রপারলি ইঞ্জেকশন না হয়ে থাকে তাহলে কি হয়, যে ইনসুলিনটা প্রপারলি অ্যাবজর্ব হয় না। অনেক ক্ষেত্রে ডিপো ফরমেশন হয়ে যায় স্কিনের তলায়। তার ফলে কি হয়, অ্যাবজর্পশন না হলে সঠিক কাজ করবে না। এই জন্য আপনি রোটেশনটা করুন। আর কি দ্য সেম সাইট শুড নট বি ইউজড ফর অ্যাটলিস্ট 1 মান্থ। একটা সাইটে 1 মাস নিলেন, অন্য সাইটটাতে তারপরের 1 মাস নিন, তারপরের 1 মাস আরেকটা সাইট নিন, এইভাবে রোটেট করতে থাকুন। একই সাইটে পর পর 1 মাসের বেশি নেবেন না। ইঞ্জেকশন গুলোকে ইঞ্জেকশন একটু সঠিকভাবে একটু দূরত্বে রাখুন। এবার ইঞ্জেকশনের ডিভাইস গুলো দেখুন, যেটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। সেটা হলো এইখানে হলো, এটা হলো ভায়াল, এতে ইনসুলিন আছে। এই হলো সিরিঞ্জ, যেটা দিয়ে ওটাকে টেনে নেওয়া হয়। আর এর নিডল গুলো একটু বড় হয়। আর এটা হলো একটা কার্ট্রিজ। এই কার্ট্রিজটাতে দেখুন নিডল গুলো ছোট ছোট। এগুলো প্রিফিল্ড হতে পারে অথবা রিপ্লেসেবল হতে পারে। এর নিডল 4 to 8 মিলিমিটারের হয়ে থাকে। এরপর রেকমেন্ডেশনস দেখুন, কি এগুলো ইউজ করার সত্ত্বে কি কি করবেন, কিভাবে প্রিপেয়ার করবেন, স্কিনটা তৈরি করবেন কিভাবে বিফোর ইনজেকশন। সোয়াব সোয়াবিং অফ দ্য স্কিন, অর্থাৎ স্কিনটাকে পরিষ্কার করে নিলেন। কিন্তু আপনি অ্যান্টিসেপটিক ইউজ করবেন না এখানে। এখানে ম্যাক্সিমাম একটু ওয়াটার, ডিস্টিল ওয়াটার ইউজ করতে পারেন সাইডটাকে পরিষ্কার করার জন্য। এবং এই ওয়াটার দিয়ে যদি রাব করেন, তাহলে এটাকে শুকিয়ে নিতে দিন বিফোর ইনজেকশন। আর পেশেন্টদের ডেলি কিন্তু স্নান করা উচিত, যাতে শরীর, স্কিন পরিষ্কার থাকে এবং ইঞ্জেকশনটা পরিষ্কার জায়গায় করা যায়। আর কি যে সাইটটা, কেয়ার অফ ইঞ্জেকশন সাইট, ইঞ্জেকশন সাইটটার কেয়ার কিভাবে নেবেন, এটা সঠিকভাবে দেখবেন যে তার রং চেঞ্জ হয়ে গেছে কিনা, সেখানে ব্যথা হচ্ছে কিনা, অথবা কোনো লাম্প তৈরি হয়েছে কিনা। যদি হয় তাহলে সেই সাইটটাকে আপনি অ্যাভয়েড করে অন্য সাইট ব্যবহার করুন। আর এই যে সমস্ত পদ্ধতিগুলো আমরা বললাম, সেভাবে সঠিকভাবে যদি আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু এই লাম্প ফরমেশন বা শরীরটা হয় না। আর এই যে নিডল লেংথ, এটা নিয়ে আপনাদের তেমন কিছু ভাবার কোনো দরকার নেই। এগুলো অটোমেটিক ইউজ করা যায়। 4 থেকে 6 মিলিমিটার
থাকে। এর ক্ষেত্রে তো আই মিন কার্ট্রিজের ক্ষেত্রে তো নিডল আপনাকে সাপ্লাই দেওয়া হয়ে থাকে, কিন্তু এর ক্ষেত্রে সিরিঞ্জের ক্ষেত্রে আপনাদের এখানে 6 মিলিমিটারের বেশি লেন্থ যেন না হয়ে থাকে। এ তো গেল পরিষ্কার করলেন। এবারে পরিষ্কার করে আপনাকে স্কিনটাকে একটু ফোল্ড করতে হয়। এখানে দেখুন যে কিভাবে ফোল্ড করেছে, কিন্তু কখনো এরকম পিঞ্চিং করবেন না। পিঞ্চ করলে স্কিন ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার পারপাসটা সার্ভ হয় না। এবং নিডল রিউজ কিন্তু রেস্ট্রিক্ট করবেন, কখনোই বেশিবার ব্যবহার করবেন না। একটা নিডলকে যখন একান্তই আনঅ্যাভয়েডেবল, তখন 5 টাইমসের প্রতি ব্যবহার করা যাবে না। আর ক্লাউডি ইনসুলিন হলে সেক্ষেত্রে এটাকে জেন্টলি রোলড অ্যান্ড টিপড, অর্থাৎ রোল আমি বললাম না, এরকম করে আপনি এরকম 20 বার রোল করলেন, কিন্তু কখনোই এটাকে এই রকম চেক করবেন না। এবং দেখবেন যে এই রোল করার পরে ক্রিস্টাল গুলো যদি চলে যায় তাহলে এটাকে ব্যবহার করবেন, কিন্তু যদি না যায় তখন এটাকে ব্যবহার করা যাবে না। এরপর টোটাল পদ্ধতিটা ভেরি কুইকলি, ইনজেকশন টেকনিক: প্রথমে আপনি হাতটা পরিষ্কার করে নিলেন, ধুয়ে নিলেন। তারপরে যে ভায়ালটা আছে তার টপটা পরিষ্কার করে নিয়ে ওটা খুলে নিলেন। এরপরে এইভাবে ইনজেকশন সিরিঞ্জটা নিলেন। যতটুকু, যত ইউনিট আপনি নেবেন, তত ইউনিটই আপনাকে এয়ার টেনে নিতে হবে প্রাথমিকভাবে। আহ, এখানে যদি দেখা গিয়ে থাকে, এটা কি সিরিজটা কি দেখা যাচ্ছে? হ্যালো, আপনারা সিরিজটা দেখতে পাচ্ছেন? স্যার, কিছুটা দেখতে পাচ্ছি। ওকে ওকে। তো যাই হোক, এই ছবিতে দেখে বোঝার চেষ্টা করুন। এখানে সিরিঞ্জে যত ইউনিট আপনি ব্যবহার করবেন, তত ইউনিটই এয়ার আপনি সিরিঞ্জে টেনে নিলেন, এবং ওই এয়ারটাকে আবার পুশ করুন আপনার ভায়ালের মধ্যে। এরপরে আপনি এইভাবে উল্টে দিন, ভায়ালটা নিচে রইলো, এটা উপরে করে দিলেন। এরপরে যখন এটাকে টানবেন, যত ইউনিট ধরা যাক 10 ইউনিট নেবেন, 10 ইউনিট এয়ার আপনি পুশ করেছেন, এরপর এটাকে জাস্ট উল্টে দিন। দিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, নিডলটা যেন ওই ইনসুলিন আর যে সলিউশন তার মধ্যে যেন থাকে, কখনোই এয়ারে যেন না থাকে। এবং এটাকে তখন ওই 10 ইউনিটই আপনি টেনে নেবেন, কিন্তু দেখবেন যাতে এয়ার বাবল না থাকে। যদি এয়ার বাবল থাকে তাহলে কিন্তু আবার ওটাকে ওর মধ্যে ইনসার্ট করুন, করে আবার এই পদ্ধতি 5 নম্বর পদ্ধতি থেকে আবার ওটা রিপিট করুন। এরপরে এই যে যে সঠিক ইউনিটটা যখন টানা হয়ে গেল, তখন আপনাকে এই যে স্কিনটাকে পিঞ্চ করেছেন, করে তার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কখনো স্লাইড করবেন না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্কিনের মধ্যে ওটাকে পুশ করুন। এবং কতক্ষণ ধরে করবেন? এরকম নয় যে জাস্ট আপনি পুশ করলেন আর ঠেলে দিলেন আর তুলে নিলেন সিরিঞ্জটাকে, না। এখানে একটু স্লোলি আপনাকে পুশ করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। দ্যাট টাইম 0 থেকে 30 সেকেন্ড। জিরোটা তো মোটেই অ্যাডভাইসেবল নয়, 30 সেকেন্ড মতো ওখানে টাইম ধরে এই পদ্ধতিটা কমপ্লিট করবেন। এবং ফাইনালি কি করবেন? এই যে নিডল যেটা হলো, সেই নিডলটাকে এখানে শার্প নিডল বক্সের মধ্যে রেখে সেটাকে পরবর্তীকালে এটাকে আপনি ডিসপোজ করবেন আহ, সঠিক পদ্ধতি মেনে। তাহলে এই যে পদ্ধতিটা, এইটা সঠিকভাবে মনে রাখবেন। এইখানে যদি কোনো রকম আপনার ভুল ভ্রান্তি হয়ে গিয়ে থাকে, তাহলে সঠিক ইউনিট ইনজেকশন হবে না এবং তার ফলে আপনার সুগার কিন্তু কন্ট্রোল হবে না। প্রিকশনস কি কি নেবেন? এই যে বলছিলাম যে স্লোলি স্টেডিলি আপনি ইনজেক্ট করবেন, কিছুক্ষণ সময় নিন এটা দিতে। তারপরে আরেকটা প্রিকশনস হলো, ডেফিনেটলি আপনি নিডলটা যাতে ঢোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এই 4 মিলিমিটারের মতো নিডল থাকে, সেটা অটোমেটিক এতেই দেওয়া থাকে। আহ, আহ, এবং এটা মনে রাখবেন যে থিন, যাদের ক্ষেত্রে খুব থিন, বয়স্ক মানুষ অথবা বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ছোট নিডল 4 মিলিমিটার এর মতো ব্যবহার করবেন।
কখনোই স্ল্যান্ট করবেন না নিডলটাকে, এটা 90 ডিগ্রিতেই ইঞ্জেকশন করবেন। আর এই যে ইঞ্জেকশন করে দেওয়ার পর কখনো ওই জায়গাটা রাব করবেন না, প্রয়োজন হলে একটা কটন সোয়াব দিয়ে চেপে রাখুন। যদি সাধারণত ব্লাড বেরিয়ে আসার কথা নয়, কোনো ক্ষেত্রে যদি হয়েই থাকে, সেক্ষেত্রে ওটাকে সোয়াব দিয়ে একটু চেপে রাখুন আনটিল এটা স্টপ হয়ে যাচ্ছে। তো আহ এই সমস্ত পদ্ধতিগুলো আপনাদের মনে রাখতে হবে। এই যে টোটাল পদ্ধতিটা আমি বললাম, যে কি আহ, এর কয়েকটা কম্পোনেন্ট খুব ইম্পর্টেন্ট, যে সঠিকভাবে কি করে সংরক্ষণ করবেন ডিফারেন্ট জায়গায়, আপনার হোলসেলারের পয়েন্টে, রিটেল পয়েন্টে, এবং পেশেন্ট পার্টির ওখানে কিভাবে ট্রান্সপোর্ট হবে সেটা ডিফারেন্ট সেক্টরে, এবং ফাইনালি কিভাবে ইনজেকশনটা আপনারা পুশ করবেন। এই সঠিকভাবে পুশ না হলে এই যে টোটাল এক্সারসাইজটা ম্যানুফ্যাকচারারের হাউস থেকে আলটিমেটলি পেশেন্টের বাড়িতে এলো, এবং প্রত্যেকটি পয়েন্টে সঠিকভাবে সংরক্ষণ হলো, এবং ফাইনালি এই যে ইনজেকশনটা সঠিকভাবে আপনি পুশ করলেন বডিতে, তবেই এই যে টোটাল বিষয়টা যদি সঠিক থাকে, তবেই একজন পেশেন্ট কিন্তু তার সঠিক ভাবে তার সুগার লেভেল মেনটেন করতে পারবেন, এবং ডায়াবেটিস সঠিকভাবে কন্ট্রোল হবে। কোনো একজনের ইনভলভমেন্ট নয়, এই এতগুলো মানুষের যৌথ প্রচেষ্টা, তারা প্রত্যেকেই যদি সঠিকভাবে কাজগুলো করে থাকেন, তবেই কিন্তু এই ইনসুলিনটা কাজে লাগবে। এবং এখানে আরো একটা বেশি ইম্পর্ট্যান্ট প্লে করেন ফার্মাসিস্টরা। কারণ এই যে পেশেন্টরা, তারা তো সঠিকভাবে এই বিষয়গুলো জানেন না, যে প্রিজার্ভ করবেন কি করে বা কিভাবে ব্যবহার করবেন। তাদেরকে বুঝিয়ে দেওয়া, কিভাবে নিয়ে যাবেন, কোথায় স্টোর করবেন, এবং কিভাবে ইনজেকশন নেবেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো মাই ফ্রেন্ডস, দ্য ফার্মাসিস্ট হু আর ওয়ার্কিং ইন দ্য রিটেল সেল, আপনাদের কিন্তু গুরুত্ব খুবই বেশি। পেশেন্টকে সঠিকভাবে বুঝিয়ে দেন, যাতে সঠিকভাবে সংরক্ষণ করবে এবং সঠিকভাবে ব্যবহার করবে। সো দিস ইজ আপ টু you. Now you can ask any question. Let me see if there is question in the chat box. You can use in the home fridge, যেখানে আপনার সঠিক মেডিকেল রেফ্রিজারেটর নেই, সেখানে কি করবেন, হোম ফ্রিজেই রাখবেন। কিন্তু যে সমস্ত পদ্ধতিগুলো বললাম, যে কখনোই ডোর, যে ডোর কম্পার্টমেন্টের মধ্যে রাখবেন না, অথবা আপনি ডিপ ফ্রিজে রাখবেন না। আপনি ওই যে মাঝের যে কম্পার্টমেন্ট আপনার হোম ফ্রিজের, সেই মাঝের কম্পার্টমেন্টটাতে রাখবেন। আর ঠেসে অন্য খাবারের সাথে আপনি রাখবেন না, মাছ, মাংস, সবজি, ইনসুলিন সব একসাথে রাখবেন না। এটাকে যতটা পারা যায় অ্যাভয়েড করুন। Okay. Uh, Dr. Mondal, thank you so much for your insightful and knowledgeable session. আমি কনফিডেন্ট that স্যার আমাদের যারা অ্যাটেন্ডিজ এখন আছে, যারা ওয়েবিনারটা দেখছে, তারা ডেফিনেটলি এই ইনফরমেশন থেকে অনেক বেনিফিশিয়াল হবে, এবং ভবিষ্যতে তারা যে পেশেন্টদেরকে হ্যান্ডেল করবে বা পেশেন্টদেরকে ইয়ে করবে, সেই বেনিফিটটাকে পাস অন করতে পারবে। Sir, we sincerely hope that in the future we will have this opportunity again to organize more such session with you. And thank you so much to the attendees. আপনাদের বিজি সময়ের মধ্যে আপনারা সময় দিয়ে ওয়েবিনারটাতে অ্যাটেন্ড করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। উইথ দিস নোট আই লাইক টু ক্লোজ দ্য সেশন। থ্যাংক ইউ সো মাচ। So thank you very much for giving us থ্যাংক ইউ this সো মাচ। opportunity to be with you today. So thank you very much. থ্যাংক ইউ। So I am leaving now.